হ্যালো হ্যালো, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাকে মোটামুটি আপনারা সবাই চিনেন। তো যেটা হচ্ছে কথা, একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আর তোমরা সবাই কেমন আছো? একটু কমেন্টে জানাও। আর গতকালের ক্লাস কি সবাই করছিল? তোমরা কেমন আছো একটু জানিয়ে দাও। পড়াশোনা কেমন চলে? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা সবার? ওয়ালাইকুম সালাম। ক্লাসটা শুরু করবো 9টা 5-এ। ততক্ষণ একটু গল্প করা যায়। গতকালকে ক্লাস যারা করো নাই, ফিজিক্সের একটা বেস্ট একটা ক্লাস আমার মতে। যদি লেখাটা একটু বাজে ছিল আর একটু ফাস্ট গেছি, বাট আমি, দেখো, ফিজিক্সে যদি অফিসিয়াল তুমি একাডেমিক ক্লাস ফার্স্ট ইয়ার থেকেই করো, তাহলে কিন্তু তোমরা দেখবা 20টা 22টা ক্লাস লাগতেছে, কোনোটা 15টা ক্লাস লাগতেছে পার চ্যাপ্টারে। আমি সেই সেম কনসেপ্ট আমি প্রমাণগুলোও দেখাই। সবগুলো জিনিস একদম বেসিক থেকে আমি 3টা বা 4টা ক্লাসে থিওরি শেষ করা ট্রাই করছি। ওকে, তো এই জন্য বলতেছি সিরিয়াসলি ক্লাসগুলো করবা, সব ক্লিয়ার হবে, A+ পাবা ইনশাল্লাহ। কিন্তু সিরিয়াস থাকতে হবে। এখানে এইচএসসি 25টা, তাই না? সবাই কেমন আছো? বন্ধুদের এই ক্লাসে মেনশন দাও, আর এই ক্লাসটা শেয়ার করে দাও। এই ক্লাসটাতে বন্ধুদের মেনশন দাও, এই ক্লাসটা শেয়ার করে দাও, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই ক্লাসটা টাইম লাইনে শেয়ার দিয়ে দাও। এই ম্যাটটা ক্লাস আমার নেওয়ার কথা না, ওই যে কমেন্টে সর্বপ্রথমে একজন আসছেন তানবীর সারোয়ার ভাই, ওনার নেওয়ার কথা। কিন্তু তিনি খুবই অলস মানুষ, যার কারণে উনি স্লাইডটাই রেডি করতে পারেন নাই। আবার ওনার মাইক্রোফোনেও প্রবলেম হয়ে গেছে, সেটা আগে উনি চেক করতে পারেন নাই। দ্যাটস ওয়াই আমি নিতেছি। আমি ম্যাথও পড়াতাম আগে, আজ থেকে 1 বছর আগে। তো একটু কন্টিনিউ করা যাক। ম্যাথও ভালো পড়াই। ত্রিকোণমিতি কিছু ক্লাস আছে আমার, সেইগুলো লিঙ্ক দিলে তোমরা দেখতে পারবা। ত্রিকোণমিতি, সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাতের উপর একটা প্লেলিস্ট আছে আমার। প্রিয় ভাই ও বোনেরা, ক্লাসটা শেয়ার করে দিন। হ্যাঁ, যদিও একটা ছেঁচড়ামি লাগতেছে কেমন জানি, ভিক্ষা চাইতেছি। যাই হোক, দেশ ও দশের স্বার্থে একটু ক্লাসটা শেয়ার করে দিন। আর ক্লাসটা শেষ হলে ডিলিট দিয়ে দাও, সমস্যা নেই, বাট এখন ক্লাসটা শেয়ার দিয়ে দাও নিজের টাইম লাইনে।
তোমাদের এইচএসসি পরীক্ষা আগামী বছর, কেউ কেউ বলেছে এপ্রিলে, কেউ কেউ বলেছে 2 মাস পেছানো উচিত। তো আপাতত যে তথ্য আছে সেটা অনুযায়ী এপ্রিলে আছে, আমি যদি ধরেও নেই 2 মাস, তবু সময় কম আছে। আর তোমরা যারা এখনো সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করছো না, ভাই শুরু করে দে, এটা লাস্ট চান্স। এখন যদি তুই শুরু করিস না, অনেক বড় মারা খাবি। অ্যান্ড ট্রাস্ট মি, এইচএসসিতে যদি রেজাল্টটা খারাপ হয় অ্যাডমিশনে, অনেক অনেক হতাশা আছে। এইচএসসি লাইফ পর্যন্তই তুমি রঙিন জীবন আছো। এইচএসসি যখনই পাশ করে ফেলবা, ঘরে দেখবা কিরকম অবস্থা হয়। আমি ফিজিক্যাল টর্চারের কথা বলছি না, আমি মেন্টাল টর্চারের কথা বলছি। যদিও সব বাবা মা এক না, বাট মেজরিটি একটা বোঝা হিসেবে দেখে নেয়। আমি 4 মিনিট জাস্ট অপেক্ষা করবো। শেয়ার দিয়ে দাও। আমি নিজেই শেয়ার দিয়ে দিই না, আচ্ছা শেয়ার দিয়ে দিচ্ছি আমি নিজের টাইম লাইনে। তো প্রিয় বাচ্চারা, আমাকে অনুসরণ করো। তানভীর সরোয়ার ভাই, আপনিও শেয়ার দেন। হ্যাঁ, শুরু করে দিব, একটু অপেক্ষা করছি। আমি একটু আস্তে আস্তে আজকে পড়াবো। ম্যাথ একটু মজা আছে, ম্যাথ তো প্রচুর মজা। এই কমপ্লেক্স আমার অধ্যায়টি কারো আগে থেকে পড়া আছে এখানে, বা একটু হলেও টাচ করছো? একজন মেনশন দিছে, আপনারা তাকে দেখে উৎসাহিত হন। তারাই দেশ ও দেশের সম্পদ। দেখা দেখি শেয়ার দাও। আমার দেখা মতে সেকেন্ড পেপার সবচেয়ে সহজ অধ্যায়টা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এর চেয়ে সহজ কোনো অধ্যায় হতে পারে না। আমি যদি 2 ঘন্টা ক্লাস নিই, এই টোটাল অধ্যায়টা আমি শেষ করিয়ে দেওয়া পসিবল। ভাই শেয়ার দে, শেয়ার দে, মেনশন দাও, শেয়ার দাও। আমাকে যা চেনো না তাদের জন্য আবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম মুত্তাসিম ফুয়াদ। সিলেটে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে আমি, তো সিলেটে তো অনেক ইউনিভার্সিটি আছে, তো আমি ট্রিপল ই ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট ইয়ার যেটা বলো, ওখানে পড়তেছি। এখন আপাতত 4 নাম্বার দিন ক্লাস করেছি, একটু মাথা উপর দিয়ে যাচ্ছে, দেখা যাক কত এনে একটু টাক হয়। হুম, 10 মিনিট স্কুলের মতো যদি ফলো করি, তাহলে আমি বলতে পারি কে কোথা থেকে কমেন্ট করছো, ক্লাস করতেছো, কমেন্টে জানাও। আর 2 মিনিট আছে, 2 মিনিটের ভেতরে ক্লাস শুরু করে ফেলবো। আচ্ছা, আমি সিলেট থেকে, আমি একদম সিলেট সিটিতে থাকি। আজকের ক্লাসটা একটু আস্তে আস্তে নিব, তাই জন্য আমি বলি একটা কথা, অনেক সময় আসবে কোয়েশনটা আমি একটা করে দেবো, নেক্সটটা বলবো, এটা কমেন্টে জানাও। অ্যাকচুয়ালি এভাবে করে উৎসাহটা আমাদের মধ্যে জাগবে, পড়ালেখা করার মধ্যে আনন্দটা খুঁজে পেতে হবে। তুমি যদি বিরক্তিকর ভাবে পড়াশোনা করো, সেখানে তুমি এনজয় করতে পারবে না, এনজয় করতে না পারলে অ্যাকচুয়ালি পড়াশোনাটা হয় না। স্পেশালি আমি ফিজিক্স অনেক এনজয় করি। কালকে ফিজিক্স ক্লাসে তো আবার দেখা হবে তোমাদের সাথে। কালকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তাপগতীয় 4টা প্রক্রিয়া, সবগুলো পড়াবো। দেখো ভাই, 5টা বেজে গেছে, আমি ক্লাসে যাচ্ছি। সবাই কমেন্টে নিজেদের বন্ধুদের মেনশন দিবেন, এন্ড অবশ্যই ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখো, প্রথম টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই জটিল সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। 9-10-এ আমাদের
সংখ্যা নামে আই গেছে একটা অধ্যায় ছিল, বাস্তব সংখ্যা নামে একটা অধ্যায় ছিল 9-10 ফার্স্ট চ্যাপ্টার। ওইখানে সংখ্যার আমরা প্রকারভেদ শিখছিলাম। আমি সংখ্যার প্রকারভেদের ওই ডিপে আমি যাব না, বাট আমি হালকা পাতলা একটা কথা বলবো। দেখো, সংখ্যা দুই ধরনের হয়ে থাকে। সংখ্যা কয় ধরনের হয়ে থাকে? আমি বললাম যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, এবং আরেকটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যেই সংখ্যা অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্ট করে। এখন বাস্তব সংখ্যার মধ্যে আরো অনেক ধরনের প্রকার আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাট আমি সেই ডিপে যাচ্ছি না, কারণ আমার সেটা জানার কোনো প্রয়োজন নেই। এখন তোমার -n থেকে +n পর্যন্ত যা যা সংখ্যা আছে সবই বাস্তব সংখ্যা। আমি আবার বলতেছি -n থেকে +n অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি? লাইক ধরো আমি সংখ্যা বলতেছি -3, -2, -1, 0, 1, 2, 3, এভাবে ইনফিনিটি, আর পেছনের দিকেও ইনফিনিটি। এইভাবে যতগুলো সংখ্যা হওয়া পসিবল সবইকে আমি কি বলতেছি? বাস্তব সংখ্যা। আচ্ছা, এখন অবাস্তব সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? অবাস্তব সংখ্যা হচ্ছে সেই সকলই সংখ্যা যেগুলো অ্যাকচুয়ালি বাস্তবে এক্সিস্ট করতেছে না। কথাটা কি ক্লিয়ার? যেমন, আচ্ছা, অবাস্তব সংখ্যার আরেকটা নাম আছে, সেটা আমরা বলি, সেটার নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। এটা আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। এটা এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে ধরো রুটের ভিতরে একটা -4 আছে, রুটের ভিতরে একটা -1 আছে। আচ্ছা, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, এইগুলা কি তুমি কখনো বাস্তবে দেখো? তুমি এইটা ক্যালকুলেটারে চাপো, তুমি কি দেখতে পাবা? ক্যালকুলেটর যদি করো তুমি দেখতে পাবা ম্যাথ এরর আসতেছে, কারণ এগুলো বাস্তবে এক্সিস্ট করে না। বাট বাট আমাদের ম্যাথমেটিশিয়ান যারা আছেন তারা কি করছেন? এই সংখ্যাগুলোকে ধরে নিছেন, যে রুটের ভেতরে একটা সংখ্যা আছে, ওনারা ধরে নিছেন। তো এই রুটের ভেতরে সংখ্যা যেগুলা আছে এইগুলা বাস্তবে এক্সিস্ট করে না, বাট আমরা ধরে নেওয়া হয়েছে। এই ধরনের সংখ্যাকে আমরা কি বলতেছি? অবাস্তব সংখ্যা কিংবা কাল্পনিক সংখ্যা। এখন কথা হচ্ছে জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা হচ্ছে এই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত এক ধরনের সংখ্যা, সেটাকে বলা হয় জটিল সংখ্যা। কথাটা আবার বলি, এই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে একটা সংখ্যা, সেটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তো এই যে √1, এটা হচ্ছে জটিল সংখ্যার একটা একক, এটা হচ্ছে একটা মূল একক। তো এটা একটা মান আছে। তো এই √, যে -1 আছে, এই √1কে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আবার বলি, এই √1কে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আই মানে কি? আই এর মিনিংটা হচ্ছে ইমেজিনারি নাম্বার। আই এর মিনিংটা হচ্ছে ইমেজিনারি নাম্বার। তো এই যে জটিল সংখ্যা আছে, এই জটিল সংখ্যাটি আমরা কমনলি জেড দিয়ে প্রকাশ করে থাকি। আর এই জটিল সংখ্যাটা হচ্ছে z = x + iy। আমরা সাধারণভাবে কোনো একটা জটিল সংখ্যাকে এইভাবে প্রকাশ করে থাকি যে x + iy। ওকে, তো এই x + iy দ্বারা কি বোঝানো হচ্ছে? এই x + iy, এখানে এই যে সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যাটা হচ্ছে z = x + iy, যেখানে আমাদের xটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে আমরা বলবো যে x, y, যে x আর y এগুলা বাস্তব সংখ্যা। আর আই যেটা আছে, এই যে আই যেটা আছে, এই আইটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। এবং এই বাস্তব এবং এই কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা, যেটাকে আমরা সাধারণভাবে প্রকাশ করে থাকি z = x + iy। এখন এতটুকু কি বুঝছো? সেটা আমাকে কমেন্টে জানাবা। এতটুকু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবা। তোমাদের রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ। আর নোট কেন জমা দাও নাই, এটা একটা এক্সপ্লেনেশন কি দিতে পারবেন আপনারা? আপনারা ফিজিক্স ক্লাসের নোট কেন জমা দেন না, এটার এক্সপ্লেনেশনটা কি?
তো এটা যদি বুঝে থাকো, আমরা আরো কিছু জিনিস একটু দেখি। এই জটিল সংখ্যার ভেতরেই আমরা কিছু জিনিস আমরা বুঝবো। এই আই নিয়ে একটু কথাবার্তা আছে। এই যে আই পড়ছি, আই মানে আমরা কি বলছি? আই মানে আমরা বলতেছি যে রুটের ভেতরটা -1, এই জিনিসটাকে আমরা আই বলি। এখন এই আই নিয়ে অনেক অনেক কাহিনী আছে। যেমন ধরো আইটাকে এখন উভয় পক্ষে বর্গ করো। আইটাকে বর্গ করলে আই স্কোয়ার ইকুয়ালস আমরা কি পাচ্ছি? -1। আই একটা মান পেলাম। ওকে ফাইন। এখন আমরা আই কিউটা বের করি। আই কিউ ইকুয়ালস আমরা কি বলতে পারি? আই স্কোয়ারের সাথে একটা আই গুণ আছে। আচ্ছা আই স্কোয়ার মানে আমরা কি পেয়েছি? -1। তাহলে -1 ইন্টু আই, তার মানে মাইনাস আই। এখন সেমলি যদি এখন i⁴ করি, i⁴ করলে কি আসে? এটা মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, মানে একটা আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের -1 আর একটা আই স্কোয়ার -1, তাহলে আলটিমেটলি 1 আসতেছে। এখন আর একটু সামনে যাওয়া যাক। আমরা i⁵ যদি যাই, i⁵ মানে হচ্ছে i³ ইন্টু আই স্কোয়ার। i³ মানে আমরা মাইনাস আই পেয়েছি, এবং আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের -1, তাহলে এটা আলটিমেটলি আই আসবে। তারপর তুমি i⁶ যেতে পারো। এটার মানে হচ্ছে আমাদের কি? এটার মানে হচ্ছে আমরা i³ ইন্টু i³। আচ্ছা একটা জিনিস, একটা কনসেপ্ট আমি বলি, সেটা হচ্ছে দুইটা জিনিস আছে। যেমন ধরো x² ইন্টু x⁴, এই দুইটা জিনিস গুণ আকারে আছে। যখন আমাদের এই যে বেইস যেটা আছে, বেইস এটাকে বলা হয় বেইস বা ভিত্তি, এটা যখন সেম থাকে তখন তাদের পাওয়ার, এবং যখন সেম থাকে এবং গুণাকারে থাকে, যখন বেইস সেম থাকে এবং গুণাকারে থাকে তখন তাদের পাওয়ার যেটা আছে সেটা যোগ হয়ে যায়। ওকে, x⁵ বলবো, সেম জিনিসটা এখানে বলছি। তো এখানে i³ দুইটা গুণাকারে আছে। তো আমাদের একটা i³ মানে হচ্ছে -i, আর একটা i³ মানেও -i, মানে আই স্কোয়ার। এই জিনিসটাকে আমরা -1 বলতে পারি। তো সেমনি আমরা আরো আগে যেতে পারি। সো যতই আগে যাও না কেন, এখান থেকে আমরা বেসিক্যালি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে ওর একটা সংখ্যা দিতেছে। তো তার আগে আমরা একটা জিনিস বলি, এখান থেকে একটা জিনিস আমরা বের করতে যাচ্ছি। যেমন ধরো i⁴ বের করতে বললো তোমাকে, এটা কিভাবে বের করা যায়? এটাকে ভেঙে 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 বের করা যায় চাইলে, বাট একটা এখান থেকে একটা ইকুয়েশন তুমি যতই করো না কেন, একটা ইকুয়েশন বা একটা ফর্ম বের করতে পারো। সেটা হচ্ছে আমাদের i⁴n সবসময় 1 হবে। এটা একটা বেসিক ইকুয়েশন। মানে হচ্ছে i এর উপরে পাওয়ারটা যদি 4 এর গুণিতক থাকে, তার গুণফল সবসময় 1 হবে। এক্সাম্পলটা হচ্ছে এটা 4 একটা গুণিতক, এটা 4 একটা গুণিতক, 4 4 16 হয় থাকে। এটা যদি তুমি i মানে i যেটা আছে, আইটাকে তুমি 4 বার নাও তাহলে 16 আসবে। i⁴ 2 বার নিলাম, তারপর 3 বার, 4 বার, তার মানে এখানে 4টা 1 গুণ আকারে আছে, আলটিমেটলি তো 1ই আসলো। ওকে, যখন 4 আইটা যখন 4 গুণিতক আকারে থাকবে তখন এটা সবসময় 1ই হবে। এটা একটু মাথায় গেঁথে নিতে হবে। ওকে, এটা বুঝলাম। বাট এখন ধরো বড় একটা সংখ্যা আছে আই এর গুণিত, মানে আই এর পাওয়ারের মধ্যে। যেমন আই এর মধ্যে আছে 1, আচ্ছা 2 4 6 8 4, বললাম এই জিনিসটা বের করো। এইটা অনেক টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। এটা কিভাবে বের করা যায়? মাথা তো কাজ করতেছে না ভাইয়া, এটা কিভাবে করা যায়? এটা করার সবচেয়ে শর্টকাটটা বলি, শর্টকাটটাই অ্যাপ্লাই করতে হবে। কারণ এই ধরনের যে ম্যাথগুলো আছে, আই এর পাওয়ার এত 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 আছে, এই জিনিসগুলা সব সময় তোমার এমসিকিউতে আসবে। এইগুলা কখনো সিকিউতে আসবে না। সিকিউতে আসলে কোথায় আসবে? সৃজনশীলের ক নং 2 মার্কের প্রশ্নে। এটা ছোট্ট করে করতে হবে, শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করলেও মার্কস দিবে ফুল। এখন এটা কিভাবে করা যায়? এটা করার উপায়টা হচ্ছে যে আই এর পাওয়ার যদি এরকম বড় থাকে তাহলে লাস্টের 2 ডিজিটটা আমরা হিসাবে নিব। এই লাস্টের 2 ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা 4 দুগুণে 8, আর এই 4 আসতেছে 4 একে 4। ওকে ডান। তো এটা তো হয়ে গেছে। তো তোমাদের লাস্টে 2 ডিজিটকে আমাদের কি করতে হবে? লাস্টে 2 ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা পাবো, ভাগশেষ তো আমি 0 পেয়েছি, তো i⁴ পেয়েছি। এটার ফলে আমাদের যেটা আনসার হবে, এটাই ওই আই এর উপরে বড় পাওয়ারের ফলে আনসার। কথাটা আমি আবার রিপিট করি, যদি এই আই এর উপরে বড় কোনো সংখ্যা থাকে তাহলে লাস্টে 2 ডিজিট যেটা আছে
লাস্টের 2 ডিজিট কে আমরা 4 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ যেটা পাবো সেটা হবে আমাদের আলটিমেটলি আই এর উপর পাওয়ার। তো ওইটা করলে আমরা যে আনসারটা পাবো সেটাই। তো আই এর উপর 0, যে কোনো কিছু পরে 0 থাকলে এর আনসারটা সবসময় 1ই হয়ে থাকে, সেটার আনসারটা 1। এখন কিছু কোয়েশ্চন দেই, ধরো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 I⁴। তোমাকে বলা হলো, প্রিয় শিক্ষার্থী, এই উত্তরটা সহৃদয়তার সাথে সলভ করুন। কিভাবে করবা, এটা কিভাবে করা যায়, আমি কমেন্টে জানতে চাচ্ছি এটা কিভাবে করতে পারি আমরা সলভ। যারা ক্লাসটা শেয়ার দেয় না তারা মানুষ ভালো না। আমি শেয়ার দিছি মানে। আচ্ছা বলো, এটা কিভাবে আমি সলভ করতে পারি। হুম, সেটা তো আমিও জানি ধারণার মাধ্যমে। এর আনসারটা আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে। আনসার আমাকে সরাসরি জানাবা। আনসার 1 হবে না। আনসার আচ্ছা, আগে সলভ করো তারপর আমি বলতেছি। আনসার একজন 1 বলছে, আরেকজন আর কারা আছো, আর কেউ বলো একটা কথা। আমি রিলসে করার পর শর্টকাটেও দেখাবো। সিরিয়াসই দুজন করতেছে, বাকি সবাই জাস্ট দেখতেছে। আর কেউ কি কিছু বলার আছে যে এখানে আনসারটা কত? আচ্ছা বলো। -i। আচ্ছা আমি দেখি, আমি প্রথমে ডিটেলসে করি। আমি প্রথমত এই ধারাটা একটু সম্পূর্ণতা দিতে চাই, কারণ ডিটেলসে আমি দেখানোর জন্য, ম্যাথ করলে তো অবশ্যই আমি এত ডিটেলসে করার কথা না, তোমাদের দেখানোর জন্য ডিটেলসে আমি দেখাচ্ছি। প্রথমত দেখো, আমি এইগুলোকে পূর্ণ করি। আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস I⁴, 24 পর্যন্ত এভাবে যাবো। প্রথমত এতটুকু দেখানো যাক। তো দেখো এইখানে আমরা কি করতে চাচ্ছি, প্রথমত এই জিনিসটাকে ছোট্ট স্মল ফরম্যাটে করো। তো সেক্ষেত্রে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আমাদের, যে এই জিনিসটাকে ছোট্ট ফরম্যাটে আনা যায়। আই প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের -1, আই স্কোয়ার মানে কি আসতেছে, আই স্কোয়ার মানে -1 আসে, প্লাস আই কিউব ছিল, তো আই কিউব মানে কি ছিল, আই কিউব মানে -i, প্লাস I⁴ মানে হচ্ছে আমাদের 1। হুম, সেমলি বাকিগুলাও যদি করো, I⁵ মানে কি ছিল, আমরা লাস্ট পেজে আমরা যদি যাই, I⁵ মানে কিন্তু আই ছিল, তারপর I⁶,
আই টু দি পাওয়ার 6 আমরাও করছিলাম। তো এই আই টু দি পাওয়ার 6 মানে আমাদের -1 আসছিল, তো এটা কিন্তু আমাদের -1 আসবে। তারপর আই টু দি পাওয়ার 7, তো 4 ইন্টু কিউব, এই টাইপ, মানে এইভাবে করে যেতে হবে। তো প্লাস আই টু দি পাওয়ার 7 যদি করো, তো আই টু দি পাওয়ার 7 হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, মানে -1 ইন্টু আই কিউব যেটা ছিল -i, তো এটা +i, আর আরেকটা +1, এইগুলা। তো এইভাবে আমাদের যাবে। এইভাবে 4 গুণিতক সহ কতটুকু পর্যন্ত গেছে, এইভাবে ডট 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 করে আমাদের আই টু দি পাওয়ার 24 পর্যন্ত চলে গেছে। সাদিকুল পরাগ, এই ছেলেটা আমাদের সিলেটের। আমি আগে একটা কি যেন ব্যাচেলার্স বাসা থাকতাম, ওইটার পাশের রুমে এই ছেলেটা থাকতো। সিলেটের মাঝখানে আসছিলাম জব করতে, এখনো সিলেটেই আছি, মাঝখানে জব ধরছিলাম, 1 মাস করছি, তারপর ছেড়ে দিয়েছি। তো এবার দেখো, এই যে আই আই কাটা 1 - 1 কাটা যায়, সেমনি আমাদের আই, তারপর এখানে এটা মাইনাস, এটা -i, এটা ভুল, তারপর +1 -1 কাটা, এইভাবে এই সিকোয়েন্সে কতটুকু পর্যন্ত গেছে, আই টু দি পাওয়ার 24 পর্যন্ত গেছে, মানে এখানে 5টা ধারা আছে, 5টা ধারা আছে, এইভাবে করে 24 পর্যন্ত গেছে। তো আমি 8 পর্যন্ত গেছি, তারপরে 9, 10, 11, 12 এইগুলো যোগফল 0, 13, 14, 15, 16 এটাও 0, তারপর 17, 18, 19, 20 এটাও 0, লাস্টে 21, 22, 23, 24 এটাও 0। তখন ফাইনাল রেজাল্টটা কিন্তু 0 আসবে। একজন বলছে 1, আর একজন বলছে -i, ভুল হয়েছে। তো একটা শর্টকাট তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে আই এর পাওয়ার পরপর, মানে পরপর 4টা যদি থাকে, পরপর 4টা থাকলে সবসময় অ্যান্সারটা 0 হবে। মানে এটা হচ্ছে এই আই এর পাওয়ারটা ধরো যত আছে n, প্লাস আই টু দি পাওয়ার n+1, প্লাস আই টু দি পাওয়ার n+2, প্লাস আই টু দি পাওয়ার n+3, এই পরপর আই এর পাওয়ার, এই পরপর পদের যোগফলটা সবসময় 0 হয়ে থাকে। তো তোমরা যারা বলেছো, একজন বলছে -i, একজন বলছে 1, তাদের উত্তর ভুল হয়েছে। তো তোমাদের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে তোমরা কি বুঝতে পারছো? এই জিনিসটাই ক্লিয়ার? বাকিরাও একটু রেসপন্স করিবেন। দেখো ভাই, ম্যাথ করার সময় তোমার মাথা সবসময় ঠান্ডা রাখবা, তাড়াহুড়া করবা না। তাড়াহুড়া আমি আমি করছি যতবার, সববার আমি ভুল করছি। পরীক্ষার হলে ভুল করে আসছি, আর বাসায় এসে আমি খেয়াল করছি ভুল করে আসছি। এই বুকটা ভুলের কারণে আমার টোটাল মার্কটা কাটা গেছে। এতে কোনোদিন তাড়াহুড়া করবা না, মারা খাবা। আমি অ্যাকচুয়ালি সান্ত্বনা দিতে পারি না, তাই সরাসরি সবকিছু বলে ফেলি, কেউ মাইন্ড করিবেন না। ক্লাসটি শেয়ার করবেন, মেনশন দিবেন বন্ধুদের। আমি এবার নেক্সট টপিকে যেতে যাচ্ছি। নেক্সট টপিকটা কি, সেটা হচ্ছে আর্গন চিত্র নামে একটা চিত্র আছে। আচ্ছা, আর্গন চিত্র জিনিসটা কি প্রথমত বলি। আর্গন হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, যিনি মূলত জটিল সংখ্যাকে গ্রাফে সর্বপ্রথম প্রকার, মানে তিনি দেখাইছেন, বা তিনি সর্বপ্রথম গ্রাফে এটা প্রেজেন্ট করছেন। এই জন্য জটিল সংখ্যা একটা চিত্র আছে, ওই জিনিসটাকে আর্গন্ডের চিত্র বলা হয়। আমি যদি এটা ড্র করতাম তাহলে আমার নাম হয়তো ফুয়াদ চিত্র। ওকে, তো আর্গন চিত্রটা কি বলে, তো তোমরা মোটামুটি একটু
সরলরেখা হালকা হলেও কনসেপ্ট আছে, যারা পড়ো নাই তোমরা তো 9 10 হাইয়ার মেথড এটা পড়ে আসছো, আমি ধরে নিব, তবুও সমস্যা নাই, বেসিক যা লাগবে আমি তো দিবই। তো এই অক্ষগুলো চিনো, এটাকে বলা হয় এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা কি, এটা হচ্ছে মূল বিন্দু ও, দ্যাট মিনস অরিজিন। এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, তারপর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো তো আর্গন চিত্র কিভাবে ড্র করে মাথায় রাখতে হবে, এই আর্গন চিত্রে এই যে এক্স অক্ষ যেটা আছে, এই এক্স অক্ষকে আমরা বাস্তব অক্ষ ধরি, আর এই ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরা হয়। আমরা ওয়াই অক্ষকে কি ধরি, কালকের থেকে আজকের লেখা ভালো আছে, আস্তে আস্তে এবারও বেটার হবে। তো আমরা এক্স অক্ষকে বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষকে কাল্পনিক অক্ষ ধরে নিই। তো যেমন ধরো এইখানে একটা জটিল সংখ্যা আছে, এই জটিল সংখ্যাটা হচ্ছে এই পয়েন্টটা, ধরলাম আমি এটা পি বিন্দু, এই জটিল সংখ্যাটার নাম হচ্ছে পি, যেটা হচ্ছে জেড ইকুয়ালস টু আমাদের এক্স প্লাস আই ওয়াই। তো এই জটিল সংখ্যায় আমরা মূলত কিভাবে যাই, এই জটিল সংখ্যায় আমরা মূলত কিভাবে যাব সেটা যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর ধরলাম যে এক্স পরিমাণ দূরত্ব গেছি, এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর আমরা ওয়াই পরিমাণ দূরত্ব গেছি। এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর এক্স পরিমাণ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব গেছি, যার কারণে এই পয়েন্টটা পেয়েছি। তো আমরা যদি সরলরেখার ভাষায় বলি, সরলরেখার ভাষায় বলতাম যে এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ওকে, বুঝলাম। এইবার আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, আবার তোমরা পোলার স্থানাঙ্ক নিয়ে আমরা বলি, পোলার স্থানাঙ্কটা কি ছিল, যে আমরা এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের যে সরাসরি দূরত্ব, এটা হচ্ছে আমাদের আর, আর আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি অ্যাঙ্গেল থেটা ক্রিয়া করে বা থেটা কোণে থাকে, তাহলে আমাদের পোলার স্থানাঙ্কটা ছিল কি, আর কমা থেটা। আশা করি মনে আছে। এখন দুইটা জিনিস এখান থেকে আমাদের বুঝতে হবে, দুইটা জিনিস আমাদের বের করা বুঝতে হবে, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। মডুলাস মানে যেটা আমরা পোলার স্থানাঙ্কে আর শিখছিলাম সেটাই হচ্ছে এখানে মডুলাস, যেটা আমরা সরলরেখায় আমরা থেটা শিখছিলাম সেটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ক্লিয়ার? যেটা আমাদের সরলরেখায় আর শিখছিলাম সেটাই হচ্ছে এখানে মডুলাস, যেটা আমাদের সরলরেখায় থিটা শিখছিলাম সেটা হচ্ছে এখানে আর্গুমেন্ট। এখন মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করব? তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সেই সমকোণ যেখানে এক্সটা হচ্ছে আমাদের লম্ব, ওয়াইটা হচ্ছে আমাদের ভূমি, এবং এই যে আর যেটা আছে এটা কি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমাদের যে জেনারেল মডুলাসকে আমরা এইভাবে প্রকাশ করি, জেড এইটার দুই পাশে যদি এই মডুলাস সাইন দিয়ে দাও, এটা দ্বারাই মডুলাস আমরা প্রকাশ করে থাকি। তো মডুলাসটা কিভাবে বের করব? আমরা যদি এইখানে পিথাগোরাস উপপাদ্যটা ইউজ করি, সেটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের যে লম্ব স্কোয়ার ইকুয়ালস টু আমাদের, আচ্ছা সরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান আমাদের অতিভুজ স্কোয়ার। এটাই ছিল কি, এটাই ছিল আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা যদি এখানে একটু অ্যাপ্লাই করি, আমরা কি বলতে পারি, লম্বটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, এটাকে আর প্রকাশ করে থাকি, বাট এখানে তো আমি জেড দিয়ে প্রকাশ করছি, রাইট? তো জেড স্কোয়ার। তো এটা মডুলাস বোঝার জন্য দুই পাশে মডুলাস সাইন। ওকে, এখন নেক্সট লাইনে আমরা বলতে পারি যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে জিনিসটা লিখছি এইটা কি, এটাই হচ্ছে আমাদের মডুলাস বের করার সূত্র। এইটার সাহায্যে আমরা মডুলাস বের করব। এতটুকু কি ক্লিয়ার আছো কিনা আমাকে বলো।
এবার আমরা মানে এখন আর্গুমেন্ট বের করবো, থেটা যেটা বলি আর্গুমেন্ট। আর্গুমেন্টটা চারটা চতুর্ভাগে চার ধরনের হয়ে থাকে, তো এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ শেখা লাগবে। নেক্সট পেজ, আরেকটা পেজ নিতে হবে। দেখো এইখানে চারটা চতুর্ভাগ নিছি। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। তো তোমরা জানো নিশ্চয়ই এইখানে এক্স কমা ওয়াই দুইটাই পজিটিভ। এখানে এক্সটা আমাদের নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, কারণ হচ্ছে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। তারপর থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি হয়ে থাকে, এক্স এবং ওয়াই অক্ষের দুইটাই ঋণাত্মক দিক, তাই এখানে দুইটাই কিন্তু আমাদের মাইনাস। আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে এক্সটা পজিটিভ হয়ে থাকে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, তাই ওয়াইটা নেগেটিভ হয়ে থাকে। তো এখন ধরো প্রথম চতুর্ভাগে, চলো এক দিয়ে বোঝাচ্ছি, প্রথম চতুর্ভাগে আমাদের আর্গুমেন্ট থিটাটা বের করতে হবে। তো আমরা মনে আছে কিনা কিভাবে আমরা বের করছিলাম সরলরেখায় আমি বলি। তো এখানে পি একটা বিন্দু আছে, এই পি দিয়ে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই মিন করছি, আবার এক্স কমা ওয়াইও। তো আমরা কিভাবে গেছিলাম, এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর এক্স পরিমাণ দূরত্ব, ওয়াই অক্ষে ধনাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব, তখন যেটা পাইছিলাম সেটাই হচ্ছে পি বিন্দু, এটা আর এটা থেটা। তো আমরা কিভাবে বের করছিলাম মনে আছে, তো আমরা এখানে টেন থিটা, প্রথম চতুর্ভাগে আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, টেন থিটা। টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তো লম্বটা ছিল ওয়াই আর ভূমিটা ছিল এক্স। তো আমরা এখান থেকে বলছিলাম যে থেটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর আমরা অনেকে মডুলাস দিয়ে দিছিলাম, মডুলাস দেওয়ার কারণটা ছিল যদি কখনো নেগেটিভ হয় বা ইনসিডেন্ট, তাহলে যেন পজিটিভই আলটিমেটলি থাকে। ওকে, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে যদি থাকে। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে কি হবে, দ্বিতীয় চতুর্ভাগে ধরলাম এইখানে সেই বিন্দুটা আছে পি বিন্দু। তো এখানে আমরা কিভাবে যেতে পারি, এখন এভাবে যেভাবে যাব, এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর এক্স পরিমাণ দূরত্ব আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব, তখন এইটা পেয়েছি। এখন এইটা হচ্ছে আলটিমেটলি প্রাইমারিলি এটা আছে থেটা, বাট আমাদের অ্যাঙ্গেলটা কোনটা ধরতে হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা কি, সেটা হচ্ছে এইটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এইটা। এটাকে আমি এখন থেটা দিয়ে প্রকাশ করলাম, এটাকে থেটা প্রাইম দিয়ে দিলাম। তো এই থেটাটা কিভাবে বের করতে পারি, এখন আমার মাথা যেটা আসলো, আমরা এখন যেভাবে গেছি সেটা হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা কিভাবে পেতে পারি, যে প্রথমত আমি এই টোটাল অ্যাঙ্গেলটা বের করব, এই টোটাল অ্যাঙ্গেল থেকে তারপর এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা রেডিয়ানে পাই দিয়ে প্রকাশ করে থাকি। তারপর এই থিটা প্রাইম পরিমাণ অ্যাঙ্গেল বাদ দিয়ে দিব, থিটা প্রাইমটা ছিল কত, থিটা প্রাইমটা কত, এইটাই। কেন এইটা, দেখো টেন থিটা এখানে অ্যাপ্লাই করলে এইটাই পাবা, তো সেটা পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, কারণ এখানে এক্সটা মাইনাস কিন্তু মডুলাসের কারণে যাতে প্লাসটা চলে আসে। ওকে, তো এইটাও বক্স করলাম, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে। এতটুকুই ক্লিয়ার। এখন যাতে এখানে আমি করাইতে পারি থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট যেগুলো আছে, বাট এইখানে করালে যেটা হবে যে একটু হিজিবিজি হয়ে যাবে, লেখাটা আমি সুন্দর রাখতে চাই। হ্যাঁ, চেষ্টা করতেছি লেখাটা যাতে সুন্দর থাকে। তো দেখো নেক্সট পেজ, নতুন একটা পেজ নিতেছি। তো এইখানে কি করব, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে নেই, তো ধরে নিলাম থার্ড কোয়াড্রেন্টে এইখানে বিন্দুটা হচ্ছে আমাদের সেই পি বিন্দু। তো এখানে কিভাবে যাব,
এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর এক্স পরিমাণ দূরত্ব, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব, আর এই অরিজিন থেকে দূরত্ব এটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। এই থেটাটাও কিন্তু আমাদের টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তো এখানে কিভাবে যাব, আমাদের অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোনটা? তো আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এইটা, রাইট? সরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আমি বলি এই অ্যাঙ্গেলটা কোনটা, আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল। ওকে, এই অ্যাঙ্গেলটা আমাদের থেটা দিয়ে প্রকাশ করতেছি। তো এই অ্যাঙ্গেলটা আমাদের কিভাবে লাগবে, এখন আমরা সেটা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা অ্যাকচুয়ালি কি করছি দেখো, আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা প্রথমত এতটুকু হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি পরিমাণ গেছি, তারপর আবার এই থিটা পরিমাণ গেছি। এই থেটা মানে কি ছিল, এই থেটা প্রাইমটা, এই থেটা প্রাইম মানে ছিল আমাদের টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, মডুলাস কেন বারবার ইউজ করতেছি, ইউ নো বেটার। ওয়াই অক্ষে ঋণাত্মক দিক, এক্স অক্ষে ঋণাত্মক দিক, এটা করলে নেগেটিভ মান আসবে, যাতে পজিটিভ আসে মডুলাস লাগবে। এক্স এবং ওয়াই এই দুইটা দূরত্বই, এটা দুইটা কিন্তু এটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডিস্টেন্স বা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই যদি সামহাও নেগেটিভ হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা মডুলাস ইউজ করতে হবে। বুঝা গেল? তো এটা টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা পেয়ে গেলাম। ফাইনালি আমাদের ফাইনাল যেটা আছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে সেটা হচ্ছে আমাদের এই বিন্দুতে আছে, এটা বললাম। সো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর এক্স পরিমাণ দূরত্ব, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের সেই থেটা প্রাইম। সো আমরা আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা, আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এই, এটা কিভাবে যেতে পারি? সো এইটা আমি যাওয়ার একটা উপায় দেখলাম, যে প্রথমত আমি টোটাল দূরত্বটা যাব, টোটাল দূরত্ব যাওয়ার পর আমি এতটুকু অ্যাঙ্গেল বা থেটা প্রাইম পরিমাণ ব্যাক যাবো বা মাইনাস করে দিব। তো আমি এতটুকু পরিমাণ টোটালটা মানে 2 পাই, মানে একবার যদি ঘুরে আসে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে 2 পাই দিয়ে প্রকাশ করে থাকি। সো থেটাটা আমরা কি বলতে পারি, যে 2 পাই প্লাস, সো 2 পাই মাইনাস এই থেটা প্রাইম পরিমাণ দূরত্ব। সো থেটা প্রাইমটা কি ছিল, টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা কিন্তু আরেকটা সূত্র আছে, সেটাও আমি একটু দেখাই ফেলি। সেটা হচ্ছে যে তুমি এইভাবেও ভাবতে পারো যে তুমি নেগেটিভ অক্ষ বরাবর বা নেগেটিভ দিক বরাবর এত পরিমাণ গেছো, এইটাও আমি অ্যাঙ্গেল হিসেবে হিসাব করতে পারি। তো এইটা কি, এইটা হচ্ছে আমি নেগেটিভ অক্ষ বরাবর গেছি, তাই এটা সামনে একটা মাইনাস, আর আগের সূত্র টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এতটুকু সূত্র জানলেই চলবে, আর কোনোটা লাগবে না। এখন আমাকে অনুগ্রহপূর্বক বলুন, এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে কিছু টপিকই বাকি আছে, আমি বলছি এখানে কম পড়াবো। তো আস্তে আস্তে আজকে যাচ্ছি। পোলার আকারে কিভাবে প্রকাশ করা যায়, পোলার আকারে আমরা প্রকাশ করতে চাই, তবে একটা টপিক আমি বাদ গেছি, সেটা একটু বলে ফেলি। যখন তোমাকে কোয়েশ্চনে বলবে, কোয়েশ্চনে তোমাকে দুইটা জিনিস বলতে পারে, বলবে আর্গুমেন্ট বের করো, অথবা বলবে মুখ্য আর্গুমেন্ট বের করো। আর্গুমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। যদি কখনো তোমাদের প্রশ্ন করে আর্গুমেন্ট বের করো, এর মানে বুঝে নিতে হবে সাধারণ আর্গুমেন্ট জিজ্ঞেস করছে, আর সাধারণ আর্গুমেন্টের এই চারটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর কখনো যদি বলে মুখ্য আর্গুমেন্ট বের করতে হবে, মুখ্য আর্গুমেন্ট মানে কি, মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে, মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে এই যে আমরা চারটা আর্গুমেন্ট, যে সাধারণ আর্গুমেন্ট আছে, এই সাধারণ আর্গুমেন্টের সাথে
2 পাই যোগ করে দিতে হবে। মুখ্য আর্গুমেন্ট বললে সাধারণ আর্গুমেন্টের সাথে 2 পাই যোগ করতে হবে, কারণ মুখ্য আর্গুমেন্ট আর সাধারণ আর্গুমেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এটা এনের গুণিতক আকারে থাকে। স্পেসিফিক্যালি এটা আমি বলছি 2 পাই যদি এন এর মান 1 হয়ে থাকে। এখন তুমি জানো না এটা অ্যাকচুয়ালি তোমাকে 360 ডিগ্রি কতবার ঘুরতে হবে, ইউ ডোন্ট নো। এই আর্গুমেন্ট এবং মুখ্য মানে সাধারণ আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্টের মাঝে পার্থক্য সবসময় 360 ডিগ্রি হয়ে থাকে। এখন আমি যে জায়গায় আছি ওইটা টোটালটা একবার ঘুরে আসছি, যে জায়গায় আছি ওই জিনিসটা টোটালটা একবার ঘুরে আসছি, এর মানে একবার 360 ডিগ্রি। এখন আমি কয়বার ঘুরবো তো জানি না, তাই যেটা করা হয় যে 2 পাই এর সাথে একটা এন গুণ করা হয়, মানে আমি ধরে নিলাম আমি এন সংখ্যক বার ঘুরছি, কারণ আমি কয়বার ঘুরছি আমি জানি না। এটা মাথায় রাখবা। এই 2 পাই এনটা যোগ করে দিতে হবে যদি কখনো তোমাদের প্রশ্নে আমাদের এটা চায় যে অ্যাকচুয়ালি মুখ্য এই একটা জটিল সংখ্যা আছে এটার মুখ্য আর্গুমেন্ট বের করো, তাহলে 2n পাইটা যোগ করে দিতে হবে। আর স্পেসিফিক্যালি এন এর মানটা বলে দিলে জাস্ট 2 পাই বা 360 ডিগ্রি যোগ করতে হবে। ক্লিয়ার কিনা বলো? এবার আমরা পোলার আকারে প্রকাশ করা জানবো। পোলার আকারে কিভাবে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়, তো এইটার জন্য আমরা একটু দেখো খুব ভালোভাবে আমরা আবার একটু গ্রাফিক্যালি এই জিনিসগুলোকে একটু প্রকাশ করতে যাচ্ছি। গ্রাফিক্যালি জটিল সংখ্যা প্রকাশ করব। তো এটা তুমি জানো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তারপর এক্স অক্ষে ঋণাত্মক দিক, ওয়াই অক্ষে ঋণাত্মক দিক। আমি ধরে নিলাম এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু। তো পি বিন্দু জটিল সংখ্যা আছে দ্যাট ইকুয়ালস টু আমাদের এক্স প্লাস আই ওয়াই। তো এখানে কিভাবে গেছি, এক্স অক্ষ বরাবর আমরা এক্স পরিমাণ দূরত্ব গেছি, তারপর ওয়াই অক্ষে ধনাত্মক দিক বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব গেছি, যার কারণে আমি পি বিন্দুতে পৌঁছাতে পারছি। অরিজিনটা যদি ও হয়, ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্বটাই হচ্ছে আমাদের আর বা মডুলাস, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থেটা। একটু আগে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর সাহায্যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। এখন যে একটু আমরা এক্স এবং ওয়াইটা বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আমরা এখানে সাইন থিটা কস থিটা অ্যাপ্লাই করি। প্রথমত এইখানে যদি কস থিটাটা অ্যাপ্লাই করি, কস থিটা এটা মানে কি ছিল, ভূমি বাই অতিভুজ। তো এই যে cos থিটা আছে, এই cos থিটা সমান ভূমি মানে হচ্ছে এক্স, অতিভুজ মানে আমরা আর বলতে পারি। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু আর cos থিটা। সেম প্রসেসে আমরা সাইন থিটাটা অ্যাপ্লাই করি। সাইন থিটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ। তো এই সাইন থিটা সমান আমরা কি এখন বলতে পারি, তো লম্বটা হচ্ছে আমাদের ওয়াই, অতিভুজটা হচ্ছে আমাদের আর, রাইট? আমরা তখন ওয়াই সমান আমরা কি বলতে পারি, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। ওকে, এখন এই যে এক্স এবং ওয়াই এই জিনিসগুলো যে বের করছি, এইগুলোর সাহায্যে আমরা এখন একটা জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? তো বেসিক্যালি জটিল সংখ্যাকে আমরা কি বলতেছি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো এক্স এর পরিবর্তে আমরা আর কস থিটা বসাইলাম, প্লাস আই ইন্টু ওয়াই এর পরিবর্তে আমরা আর সাইন থিটা বসাই দিলাম। এখন দুই জায়গা থেকে তুমি আরটা যদি কমন নাও তাহলে আমরা বলতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করা। এটা হচ্ছে জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করা। তো এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাও।
ওকে, এইবার সামনে আগানো যাক। জলীয় সংখ্যার কিছু ধর্ম আছে, সেইগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। 5টা ধর্ম আছে, এটা জানলেই চলবে। তো 5টা ধর্ম কি কি? প্রথমত, ফার্স্ট ইজ এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 0। এই জিনিসটা দিয়ে হতে হয়, মানে বলতেছি যে কোনো একটা জটিল সংখ্যা, বললাম যে এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, এইটা সমান সমান 0, এটা কখন হবে? এটা তখনই হওয়া সম্ভব যদি আমাদের এই এক্স এবং ওয়াই এর মধ্যে, যদি এই এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স সমান 0 হয়, আবার ওয়াই ইকুয়ালস টু 0 হয়। ওকে, যদি এই এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাটা সমান 0 তখনই হবে যখন এই বাস্তব সংখ্যা দুইটা যেটা আছে এক্স ওয়াই, এই দুইটা ইকুয়ালস টু 0 হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ। ওকে, সেকেন্ডলি, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি প্লাস আই কিউ, এটা বলছি যে একটা জটিল সংখ্যা ইকুয়ালস আরেকটা জটিল সংখ্যা আমি দিয়ে দিছি, এটা কখন হওয়া সম্ভব? এটা একটু খুব সহজ, জিনিসটা মাথায় রাখবা। এই এক্স ইকুয়ালস টু পি এবং ওয়াই ইকুয়ালস টু কিউ হলে, দুইটা তুলনা করলে, অর্থাৎ বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ যদি হয়, ওকে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু পি হবে আর ওয়াই ইকুয়ালস টু কিউ হবে। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, আর এটা আই এর সাথে গুণ হওয়ার কারণে ওয়াই যদি নিজে একটা আমাদের বাস্তব সংখ্যা, কিন্তু কাল্পনিক সংখ্যার সাথে গুণ হয়ে সে নিজে একটা কাল্পনিক সংখ্যা হয়ে গেছে। তো এই দুইটা জিনিস ইকুয়াল হওয়ার শর্তটা হচ্ছে আমাদের বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ অবশ্যই হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টিজ বা ধর্ম। এরপরে আমাদের থার্ড প্রপার্টিজটা কি বলে? যোগ বিয়োগ রিলেটেড। কি আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের দুইটা জটিল সংখ্যা যদি যোগ করো বা দুইটা জটিল সংখ্যা যদি বিয়োগ করো, এইখানে অবশ্যই রেজাল্ট হিসেবে নতুন আরেকটা জটিল সংখ্যাই পাওয়া যাবে, আমরা কখনোই বাস্তব সংখ্যা পাবো না। কথাটা কি বোঝা গেছে? কথাটা আবার বলি, যদি দুইটা জটিল সংখ্যা যোগ করো অথবা দুইটা জটিল সংখ্যাকে যদি বিয়োগ করো, রেজাল্ট হিসেবে অবশ্যই জটিল সংখ্যাটাই পাওয়া। যেমন আমি একটা যোগ করলাম যে 2 প্লাস 3i প্লাস 4 প্লাস 8i, এটা যোগ করলে কি আসতেছে? বাস্তব বাস্তব যোগ করো 8 আর কাল্পনিক কাল্পনিক যোগ করো 11i। তো এটা রেজাল্ট হিসেবে অবশ্যই একটা কি পাইছি? জটিল সংখ্যায় পাইছি। জটিল সংখ্যা আমি কিভাবে বুঝবো? বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা সমন্বয় গঠিত সংখ্যা দ্বারাই তো আমাদের জটিল সংখ্যা, রাইট? এটা হচ্ছে থার্ড প্রপার্টিজ। ফোর্থ প্রপার্টিজে আমরা কি বলছি? ফোর্থ প্রপার্টিজে আমরা বলছি অনুবন্ধী সংখ্যা। আচ্ছা, অনুবন্ধী সংখ্যাটা কি? তো এইটা একটু আমাদের জায়গা প্রয়োজন। হ্যাঁ, জেড স্কোয়ার ব্যাপারটা একটু নিচে বলবো, লিখে রাখি যাতে ভুলে না যায়। আচ্ছা, এখন অনুবন্ধী সংখ্যা মানে কি? অনুবন্ধী সংখ্যা মানে বলি, যেমন ধরে একটা জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের জেড ইকুয়ালস টু আমাদের এক্স প্লাস আই ওয়াই। তো এইটা অনুবন্ধী সংখ্যাটা কি হবে? তো এইটার অনুবন্ধী সংখ্যা বোঝানোর জন্য এইটার উপর একটা বার সাইন দিতে হবে। এই যে একটা টান, এটাকে বার বলা হয়, তো এটাকে আমি উচ্চারণ করবো জেড বার। তো এটা অনুবন্ধী সংখ্যাটা হবে আমাদের মূল যে সংখ্যা ওইটার কাল্পনিক অংশের সামনেটা মাইনাস হবে, তাহলে এইটা অনুবন্ধী সংখ্যাটা কি হবে? এইটা অনুবন্ধী সংখ্যা হবে মাইনাস আই ওয়াই। ওকে, এখন যেটা হচ্ছে কথা যে দুইটা অনুবন্ধী সংখ্যা মানে কোনো একটা জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যার সাথে যদি আমরা যোগ করি তাকে, তাহলে রেজাল্ট হিসেবে একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়। যেমন ধরো একটা আমাদের জটিল সংখ্যা আছে যে যেটাকে জেড ওয়ান দিয়ে প্রকাশ করতেছি, সেটা হচ্ছে আমাদের 1 প্লাস রুট 2i। এখন এইটার অনুবন্ধী কি হবে? এটা অনুবন্ধী হবে এই যে আই এর সামনে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস রুট 2i। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, জেড ওয়ান প্লাস জেড ওয়ান বার, এইটার সমান কি আসতেছে? 1 প্লাস রুট 2i প্লাস 1 মাইনাস রুট 2i। তো রুট 2i কাটা 1 1 2। তো এখানে কি জাস্ট বাস্তব অংশ পাওয়া যাচ্ছে, আই সম্পর্কিত কোনো কিছু পাচ্ছি না। তাই জন্য বলা হয় কোনো একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমরা রেজাল্ট হিসেবে অবশ্যই কি পাবো? একটা বাস্তব সংখ্যা পাবো। এই ধর্মটা মাথায় রাখতে হবে। এন্ড ফাইনালি আরেকটা কথা, লাস্ট প্রপার্টিজ জেড স্কোয়ার, সুন্দর করে লেখা দরকার। তো জেড স্কোয়ার মানে কি? মানে একটা জটিল সংখ্যা আছে, ধরো একটা জটিল সংখ্যা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এখন তুমি এইটাকে উভয় পক্ষে বর্গ করে ফেলো, উভয় পক্ষে বর্গ করে ফেললাম।
তো বর্গ করলে কি হবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2 × i(x)y প্লাস আমাদের আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তো মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস i × 2xy। তো এতটুকু অংশ দেখো, এতটুকু অংশ হচ্ছে বাস্তব, কারণ এইখানে আমাদের আই রিলেটেড কোনো কিছু নাই, আর এতটুকু অংশ হচ্ছে আমাদের কাল্পনিক, কারণ এই অংশটার সাথে আমাদের আই আছে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা জটিল সংখ্যাকে বর্গ করি তাহলে রেজাল্ট হিসেবে একটা জটিল সংখ্যাই পাওয়া যাবে। এবার বলো, এতক্ষণ যা যা পড়াইছি সব কি বোঝা গেছে? আচ্ছা, নেক্সট টপিকে যাচ্ছি আমি। এখন জাস্ট ম্যাথ করব। ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হয়। এই ম্যাথে, হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্সে তোমার কি করতে হবে, থিওরি থেকে ম্যাথটা বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথ যদি বেশি প্র্যাকটিস করো থিওরিটা এমনি মাথায় থাকবে। সো ফার্স্টলি 1 নম্বর 1 + √3i, এটা মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো। তো মডুলাস আর্গুমেন্ট বের করা যাক। তো প্রথম পার্ট, এটা মডুলাস, তো এটার মডুলাসটা কি হবে? তো এইটা তুমি যদি জেনারেল ইকুয়েশন z = x + iy এইটার সাথে যদি তুলনা করো তাহলে তুমি x সমান 1 পাচ্ছ আর y সমান তুমি √3 পাচ্ছ। তাহলে মডুলাস অফ z = আমরা বলতে পারি 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। তাহলে √1 + 4, সরি √3, তো 1 + 3 মানে হচ্ছে √4, √4 মানে 2 পাচ্ছি। আর আর্গুমেন্ট, আর্গুমেন্টের জন্য আমাদের প্রথমত এখানে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। তো আমরা খেয়াল করে দেখলাম যে এইটা এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাই এইটা প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে হলে এটা আর্গুমেন্ট কি হয়ে থাকে? তো আমি বলি আর্গুমেন্টকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি না, থিটা তো বলতেছি, আর্গুমেন্টকে আমরা প্রকাশ করে থাকি যে আর্গুমেন্ট ARG অফ জেড, এইভাবে মূলত আর্গুমেন্টকে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, আমরা আর্গুমেন্টকে এইভাবে প্রকাশ করে থাকি যে আর্গুমেন্ট অফ জেড। কারণ প্রথম চতুর্ভাগে আছে, তো tan ইনভার্স y/x, মডুলাস অফ y/x, ওয়াইটা হচ্ছে √3 আর এক্সটা হচ্ছে 1। তো tan ইনভার্স √3 এর মানটা কত একটু জানাও? tan ইনভার্স √3 এর মানটা কত? বলো, এইটার আনসারটা বলো আমাকে। হুম, 60 ডিগ্রি, ভেরি গুড। এইবার বলো 2 নং যেটা আছে, এই 2 নংটা তোমাকে করতে দিলাম, এটা এখনই করবা, এখনই করে আমাকে আনসার জানাবা। তুমি করার পর আমি দেখে মিলাবো তোমাদের হচ্ছে কিনা, পারতেছো কিনা। তো 2 নাম্বারটা টাস্ক আপাতত এটা করো। ডু। মডুলাস বের করছো, আর্গুমেন্টটা করো ফার্স্ট।
কিসের বোর্ডের প্রাইসটা কত? মডুলাস আর্গুমেন্ট বের করো তাড়াতাড়ি। দেখো যদি একটু লেট লেট বেশি যদি করো তোমরা, তোমাদেরও সময় নষ্ট, আমারও অনেক টাইম লস, তাই না? ওকে ওকে, একজন অ্যান্সার করতেছে, বাকি সবাই জানি না কি করে। সো মডুলাস অফ জেড, এটা সমান সমান কি আসতেছে? তো 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 25। 9 আর 25 কত? 25 আর 5, আচ্ছা, এটা √34 আসতেছে। আর্গুমেন্টটা তুমি দুইটা সূত্র আছে, যেটা যে কোনো একটা সূত্র ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে এখানে এক্সটা পজিটিভ আর ওয়াইটা কি নেগেটিভ, মানে ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আর্গুমেন্ট অফ জেড কি হয়ে থাকে? তুমি 2 পাই মাইনাস টেন ইনভার্স এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স ইউজ করতে পারো, অথবা মাইনাস ইনভার্স। তো মাইনাস ইনভার্সটা মাচ ইজিয়ার, তো মাইনাস টেন ইনভার্স এই 5/3 এভাবেই রেখে দিলে এটাই আনসার হবে। আর যদি ক্যালকুলেটরে বের করো, যদি দাও সেটাও আনসার হবে, একটা করতে পারো। সেটা গেল। এরপরে যদি আমরা যাই, পোলার আকারে প্রকাশ করতে হবে। পোলার আকারে প্রকাশ করার জন্য মডুলাস আর্গুমেন্ট মাস্ট আমাদের বের করতেই হবে। তো চলো, পোলার আকারে প্রকাশ করা একটু চ্যালেঞ্জিং ব্যাপার। তো দেখো, প্রথমত আমরা কি করব, এগুলো মডুলাস আর্গুমেন্টটা বের করতে হবে, বা আর থিটা এগুলো বের করে ফেলতে হবে। তো আরটা এখানে আর দিয়ে দেই, কারণ আমাদের পোলার আকারে প্রকাশ করার জন্য এখানে আর থিটাটা আছে। -8 স্কোয়ার প্লাস আমাদের -6 স্কোয়ার, এটা কি আসতেছে 64 প্লাস 36। এই দুইটা যোগ করলে √100 আসবে, 100 মানে হচ্ছে 110। আবার এটা যদি আর্গুমেন্টটা বের করো, আর্গুমেন্ট অফ জেড, এইটা বের করলে কি আসতেছে, এটা তৃতীয় চতুর্ভাগে, এক্স ওয়াই দুইটাই আমাদের নেগেটিভ। তো এটা আসতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। টেন ইনভার্স কি, -6/-8, এইটার মডুলাস। আমি এইভাবেই চাইলে রাখতে পারি, এটাই আমাদের আনসার হিসেবে ধরতে পারি। তো এটাই করা যায়, মাইনাস মাইনাস কেটে দিতে পারো। তো এরপর তুমি বলতে পারো পাই প্লাস আমাদের টেন ইনভার্স 6/8, এটাকে তুমি কাটাকাটি করো। তো তুমি যদি 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 দিয়ে কাটাকাটি করলে 3/4। ওকে, মানে এই জিনিসটাকে পোলারে এখানে প্রকাশ করব। তো এই ম্যাটটা এই ম্যাটটা নেক্সট পেজে করে নিব। তো পোলারকে প্রকাশ করার জন্য আমরা কি বলতে পারি, পোলার ইকুয়ালস টু আমাদের আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আর এর মানটা হচ্ছে 10, তো কস এটাকে বলতে পারি যে পাই প্লাস 10 ইনভার্স 3/4 প্লাস আমাদের আই সাইন পাই প্লাস 10 ইনভার্স 3/4। এই জিনিসটাকে টোটালটাকে আমি এই থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের, এটা পোলার ফর্মে যখন করছি। এখন সেমলি এই ম্যাটটাও তোমরা চাইলে করতে পারো, এই ম্যাটটা। এই ম্যাটটা কিভাবে সলভ করা যায়, দেখো খুবই ইজি। প্রথম মডুলাস আর্গুমেন্ট বা আর থিটা গুলো বের করতে হবে। তো প্রথমত আরটা বের করে যদি করো, সেটা কি আসতেছে -1 স্কোয়ার প্লাস আমাদের √3 এর হোল স্কোয়ার, তাহলে 1 + 3 √4 মানে হচ্ছে 2 আসতেছে। আর থেটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই পাই মাইনাস 10 ইনভার্স √3/-1। সো এটা মডুলাস এলাম। তো পাই মাইনাস, এটা 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি আমরা রেডিয়ানে কিভাবে লিখি, রেডিয়ান π/3। আর এটা সম্ভবত
80, I guess pi by 3, yes, pi by 3. So pi minus pi by 3, এটা কি লিখি? 2 pi by 3, 2 pi by 3 মানে হচ্ছে 120 ডিগ্রি। সো এটাকে যে পোলার ফর্মে লিখি, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তো এটা আসবে 2 cos 2 pi by 3 প্লাস i sin 2 pi by 3। এটা হচ্ছে আমাদের সলভ। ভেরি গুড শাফি হোসেন। তোমরা এইটা করতে পারো প্র্যাকটিসের জন্য, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিবা যে টিচার সলভ করার আগে তোমরা যেন সলভ করে আনসারটা দিয়ে দাও। এটা দেখবা আরো ম্যাথ করতে আরো ভালো লাগতেছে। তো এভাবে করার ট্রাই করতে হবে। জাস্ট লাইভ ক্লাস এ আসলাম, তারপর দেখে চলে গেলাম, নোটও করলাম না, প্র্যাকটিসও করলাম না, এই ক্লাস করার চেয়ে না করাই ভালো, কারণ এটা তোমার কোনো কাজেই আসবে না। হ্যাঁ, এটা অনেকটা খারাপ লাগতেছে শুনতে, বাট এটা সত্যি কথা। আর নোট জমা দাও না, এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা তোমাদের প্রতি আমার অভিযোগ। এই কোয়েশ্চেনটা সলভ করো, সলভ করার পর আমি করে দেব, তুমি আগে সলভ করো। -2 + 2i এর মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তাড়াতাড়ি করো। একজন করছে, দেখি আর আর তো মানুষই নাই, কি বলবো। এই অবস্থা প্রেজেন্টের, বেশি আসলে হতাশ, কি আর করি। কাউকে তো আর জোর করে ক্লাস করাতে বাধ্য করা যায় না। এটা তোমরা যে নিজের ভালোটা না বোঝো, আমার কি করার। যাই হোক, এটা মুখ্য আর্গুমেন্ট মানে কি বোঝায়? আমার এই মনোগাছটা বের করা লাগবে না, জাস্ট প্রথমত আর্গুমেন্টটা বের করে ফেলো। আর্গুমেন্টটা যদি আমি বের করি, এটা আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ জেড। সো এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয়। তো দ্বিতীয় চতুর্ভাগে থাকলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -2। তো 2 কাটো, রুট অফ -1, এটাকে পাই মাইনাস 10 ইনভার্স মডুলাস অফ 1, মানে আমি 1 দিতে পারি। তো 45 ডিগ্রি মানে কি? π/4। π/4 মানে হচ্ছে 3π/4। এটা হচ্ছে জাস্ট আর্গুমেন্ট, এটা হচ্ছে জাস্ট আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টটা কখন হবে? মুখ্য আর্গুমেন্ট হচ্ছে
এই আর্গুমেন্ট যেটা আছে এটা সে 2n পাইটা যোগ করে দিব, বেসিক্যালি 2n পাই স্পেসিফিক্যালি বলে কয়বার ঘুরছে সেটা n সমান 1 2 3 যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। আর তুমি যেটা বের করছো সেটা সাধারণ আর্গুমেন্ট, -3π/4 সেটাও ঠিক আছে, সেটা যখন আমি ঋণাত্মক অক্ষ বরাবর মানে যখন ক্লকওয়াইজ ঘুরবে, তুমি জানো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, যদি ক্লকওয়াইজ ঘুরে সেটা নেগেটিভ হয়, তুমি ক্লকওয়াইজটা হিসাব করছো এবং তুমি যেটা বের করছো সেটা সাধারণ আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট না। নেক্সট মেথে যাওয়া যাক। এ প্লাস আইবি আকারে প্রকাশ, এটা নতুন ধরনের কনসেপ্ট। এ প্লাস আইবি আকারে প্রকাশ মানে হচ্ছে এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটি আমরা মানে ভগ্নাংশকে এ প্লাস আইবি মানে যেন একটা ফরম্যাটে আমরা প্রকাশ করব। এটা কিভাবে প্রকাশ করা যায়? এটা একটা মাত্রই তোমার নিয়ম, সেটা হচ্ছে এখানে যে ভগ্নাংশের হরে যে থাকবে এই হরের অনুবন্ধী দিয়ে লব এবং হর দুইটাই গুণ করতে হবে। আমি কথাটা লিখে দেই যে ভগ্নাংশের সুন্দর করে লিখে দেয়, ভগ্নাংশের হরের অনুবন্ধী দিয়ে লব হর কে গুণ। সো নিচে দেখো, সো আচ্ছা ঠিক আছে, সরি সরি আমি একটু না ঠিক আছে দেখো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরি একটু পেস লেগে গেছিল আমার, সরি ফর দ্যাট, একটু পেস লাগার কারণে দুঃখিত। আমাদের যেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে এটা, সাধারণ আর্গুমেন্ট বলতে বোঝানো হয় যদি কখনো কোয়েশ্চেন তোমাদের মুখ্য আর্গুমেন্ট বলে তাহলে আর্গুমেন্টটা বের করতে হবে, আর সাধারণ আর্গুমেন্ট যদি বলে 2n পাই যোগ করতে হবে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট মাঝে মাঝে কনফিউশন, এই অধ্যায়টা অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে পড়াচ্ছি এই জন্য। তো এটাই আমাদের মুখ্য আর্গুমেন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার? যেটাতে ছিলাম, লব এবং হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। সো 4 - 3i আছে, এটার অনুবন্ধী হচ্ছে আমাদের 4 + 3i, সেম জিনিস উপরে গুণ হবে ইন্টু আমাদের 5 + 2i। আচ্ছা এর নিচে কি হইতেছে, a - b ইন্টু a + b এইরকম। তো এটা হচ্ছে a² - b² সূত্র। তো 4² - 3² i² মানে হচ্ছে 9i² মানে i² মানে -1 সেটা যোগ হয়ে যাবে। তো 4 4 16 + 9 নিচে 16 + 9, আলটিমেটলি নিচে কি আসতেছে, নিচে তোমার 25 আসতেছে। উপরে কি আসে, উপরে আসে 4 5 20 প্লাস 3 5 59 প্লাস 4 2 8i প্লাস
তিন দুগুণা ছয় আর আই স্কোয়ার মানে -1 মাইনাস তিন দুগুণে ছয়। তো সমান সমান আমরা বলতে পারি 20 - 6 মানে হচ্ছে 14। 15 আর 8 যদি যোগ করি কত আসে? এটা 23 আসতেছে, +23i / 25। এই ভগ্নাংশটা ভাগ করলে তুমি এইভাবে লিখতে পারো যে 14/25 প্লাস i ইন্টু 23/25। এটা হচ্ছে আমাদের a প্লাস i আকারে প্রকাশ করার ফলে এটা আমি a প্লাস i আকারে প্রকাশ করছি। এখন এইটাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, এইটা কি ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। আর কনফিউশনের কারণ একটা আছে, এটা ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। জাস্ট কনফিউশনের কারণে এইখানে একটা জিনিস ভুল লিখছি কমেন্টে। যারা এই অধ্যায়টা হালকা পাতলা পড়ছে জানেন নাই কেন, সাধারণ বললে এটা যোগ হয়। তো মানুষ মাত্র ভুল হয়, ভুল ক্ষমা করে দিয়েন। এখন এইটা করে আমাকে কমেন্টে কেউ জানাবা এই ম্যাথটা সলভ করো এখনই। আচ্ছা আমি এটা বাড়ির কাজ দিতেছি, এটা এইচডাব্লিউ সবগুলা করাইলে আমি যে করে দিই তোমাদের কি এইচডাব্লিউ হিসেবে থাকলো। ডাব্লিউ বেশি দিলাম, সামনে আগানো যাক। আর এক দুইটা ম্যাথই করবো, তারপর আজকের জন্য ছুটি দিয়ে দেবো। আমি আগেই বলছি ক্লাসের লেন্থ তো কম হবে, আমি ম্যাথ ক্লাসটা বেসিক্যালি নেই না, প্রবলেমের কারণে নিতে হচ্ছে। নেক্সট যে ম্যাথ ক্লাস সেটা আমার একজন সিনিয়র ভাই নেবেন, উনি এইচএসসি 21 ব্যাচে, উনি নেবেন পরবর্তী ম্যাথ ক্লাস দুইজন ইনস্ট্রাক্টর আছে। তো একটা হচ্ছে আমার ফাজিল ফ্রেন্ড, যে নিজেও জানেন এটা ক্লাস নিতে পারবে কিনা, তা আগে থেকে সিদ্ধান্ত করে দেয় হ্যাঁ নিব, শুরু করো কোর্স। তো সেই জন্য বেকার সে আরেকজন নিতে হয়েছে, বাধ্য হয়। তো এই আর্গুমেন্টটা বের করো। প্রথমত এইটা, এই যে জটিল সংখ্যাটা আছে একটু কমপ্লেক্স লাগতেছে, এইটা আমরা সাধারণ একটা ফরম্যাটে নিয়ে আসবো। সেটা কিভাবে নেওয়া যায়? 1 - i / নিচে যে আমাদের ভগ্নাংশ আছে সেটাকে আমরা সিম্পলিফাই করি। তো 1 + i, উপরে 1 + i আর -1। তো তুমি 1 1 কেটে দাও। তারপর যেটা করতে পারো, এই 1 + iটা উপরে গুণ হয়ে যাবে। তো 1 - i ইন্টু আমাদের 1 + i ডিভাইড বাই আমাদের কি হচ্ছে, নিচে আবার i থাকতেছে, তুমি i কেটে দিতে পারো। i যদি কেটে দাও কি থাকতেছে, যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে 1 -1 -i মাইনাসের কারণে, তো 1 1 কাটা সমান আলটিমেটলি জাস্ট -i থাকতেছে। তো এই -i এর আমাদের কি করতে হবে, আর্গুমেন্টটা বের করতে হবে। আর্গুমেন্ট বলতে মুখ্য আর্গুমেন্টই বুঝাইছি। আর্গুমেন্টটা কিভাবে বের করা যায়, এই যে i আছে, যে এর সমান i -i, সরি, এই -i কে আমরা কি বলতে পারি? এখানে তো এক্স এর কোনো অংশ নাই ভাই, কিভাবে করব, এটা খুবই ভয়ের ব্যাপার। তো আমরা এটা বলতে পারি যে 0 - i, মানে এক্স এর মানটা আমরা 0 ধরে নিলাম, যে x ইন্টু 0 এরকম আছে ধরে নিলাম। তো এক্স এর মানটা হচ্ছে 0 আর i এর মানটা হচ্ছে -1, মানে কাল্পনিক অংশের মানটা হচ্ছে -1। এটা আর্গুমেন্টটা হচ্ছে
এটা কোন চতুর্ভাগে আছে আমরা দেখতে পাচ্ছি x1 পজিটিভ y এর মানটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এটা সমান কি হবে, আর্গুমেন্ট অফ z সমান আমি এটা ইউজ করব মাইনাস টেন ইনভার্স কত যে আমাদের -1 ডিভাইড বাই 0। আচ্ছা, টেন ইনভার্স সামথিং বাই 0 এটা কোথায় ছিল? টেন ইনভার্স সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, এটা কোন জায়গায় ছিল? বা এটা যদি ক্যালকুলেটরে হিসাব করে এটা কত আসবে, মাইনাস সামথিং এটা অ্যাঙ্গেল আসবে, এই অ্যাঙ্গেলটা কত আমাকে একটু জানো। অনেকে জানে না এটা হচ্ছে -90 ডিগ্রি, -90 ডিগ্রি। ব্যাপারটা একটু আমি একটু বোঝানোর ব্যাপারটা আছে। এইটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, যেমন এখানে আমি স্বাভাবিকভাবে আছি, ধরে নাও এখানে আমি স্বাভাবিকভাবে আছি। যদি কেউ একবার মানে ক্লকওয়াইজ যদি কেউ একবার চলে যায়, এই একবার যাওয়ার অর্থ হচ্ছে -i পরিমাণ সে চলে গেছে। ক্লকওয়াইজ যদি সে একবার এতটুকু চলে যায় এর মানে হচ্ছে -i পরিমাণ চলে গেছে। যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে -i আছে, এটা আর্গুমেন্ট কত, অবশ্যই তোমার -90 ডিগ্রি হবে, মাথায় রাখতে হবে। আর পজিটিভলি যদি যায়, পজিটিভলি যদি 90 ডিগ্রি চলে যায়, পজিটিভলি যদি 90 ডিগ্রি যায় তার মানে আই পরিমাণ গেছে। এখন আমি বললাম যে একবার ঘুরে আসে, তাহলে এখানে 4i পরিমাণ গেছে, আই মানে 4টা আই গেছে, 4i। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা একটা বোঝার মতো জিনিস। লাস্ট মেন আজকে, এরপর আর নাই। তো দেখো i ডিভাইড বাই 2 মাইনাস আই, থ্যাংক ইউ শাফি। আই 1/2 মাইনাস আই এর আর্গুমেন্ট নির্ণয় করো। এটাকে প্রথমত a প্লাস আই বি ফরম্যাটে আনতে হবে। সো 1/2 মাইনাস আই, সো হরের অনুবন্ধী দিয়ে লব এবং হর দুইটাকে গুণ দিতে হবে। সো 1 ইন্টু 2 প্লাস আই ডিভাইড বাই 2 মাইনাস আই ইন্টু 2 প্লাস আই। এটা যদি আমরা করি কি আসবে এখন, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার, তো আই স্কোয়ার মানে -1 আর মাইনাস আছে +1 আর 2 প্লাস আই। তাহলে এটা আসতেছে 2 প্লাস আই ডিভাইড বাই 5, তো এটা বলতে পারি যে 2/5 প্লাস আই ইন্টু 1/5, এটা হচ্ছে আমার জটিল সংখ্যা। তো আর্গুমেন্ট অফ জেড, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ, এক্স ওয়াই দুইটা পজিটিভ যেহেতু, তো এটা হবে যে টেন ইনভার্স মডুলাস অফ 5/x। তো এটা আমি বলতে পারি যে টেন ইনভার্স যে 1/5 ডিভাইড বাই 2/5। তো 5 কাটা মানে হচ্ছে আমাদের টেন ইনভার্স হাফ। টেন ইনভার্স হাফ আমি জানি না মানটা কত, মুখস্থ নাই, তো তোমরা বের করে জানো টেন ইনভার্স হাফটা কত। সো যত বের হবে তুমি ডিগ্রিতে বের হবে, এখানে এভাবেই রাখতে পারো, এটাও আনসার দিতে পারো, আবার ক্যালকুলেশন করে ডিগ্রিতেও দিতে পারো। ওকে, টপিক কিন্তু আহামরি আজকে কিছুই পড়াই নাই, বাট আমি বুঝে পড়াইছি, বেসিক থেকে পড়াইছি। নেক্সট ক্লাস থেকে আমার সিনিয়র একজন ভাই নেবেন, উনি আমার এডটেকে ফ্লাইট ম্যানেজমেন্টও করেন, পাশাপাশি ক্লাসও নেন। উনি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তিনটাই অফলাইনে অনলাইনে ওনার পেইড ব্যাচ আছে, পড়িয়ে থাকেন। নেক্সট ক্লাস থেকে উনি ক্লাস নেবেন, আমি জাস্ট ফিজিক্স নেবেন সামনে থেকে। নিতেও পারি যদি কোনো ইমার্জেন্সি পড়ে, ইমার্জেন্সি না পড়লে আমি আর ক্লাস নিব না। তো তোমাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো, বাট কিছুটা হতাশও হলাম যে ক্লাস শুরুতে অনেকে থাকে 1 ঘন্টাও যায় না এর ক্লাস থেকে লিভ নেয়, পড়াশোনার মনোযোগী নাই, সামনে ইচ্ছাই প্লাসও পেতে পাওয়ার ইচ্ছা, বাট পড়াশোনার নামে নাই, এটা হতাশ করে। তো তোমাদের সাথে সময় ভালো কাটলো, বেসিক থেকে পড়াইছি। কালকে ফিজিক্স ক্লাসে দেখা হবে, থার্মোডাইনামিক্স লেকচার 2-তে। আজকের ক্লাসে এতটুকুই থাকবে, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।